পোর্ট ম্যানেজমেন্টটা জানতে চাচ্ছি যে পোর্ট ম্যানেজমেন্টটা হয় কিভাবে? পানি এবং স্থলের সাথে একটা সমন্বয় থাকে, সেটা হচ্ছে একটা পোর্ট হিসেবে আপনি ডিক্লেয়ার করতে পারেন। বিদেশিদের হাতে বন্দর দিলে বাংলাদেশের ক্ষতি হবে না আরো উন্নত হবে? আমাদের একটা পোর্ট স্ট্র্যাটেজিক প্ল্যান নাই, পোর্ট মাস্টার প্ল্যান নাই, একটা ভিশন অথবা মিশন থাকা দরকার। এই জিনিসগুলো কোনো সময় ছিল না। পোর্টটাকে আমরা অলওয়েজ ধরে নিচ্ছি একটা টাকা বানানোর মেশিন। তার থেকে ভিন্ন আসলে মেরিটাইম যে শিক্ষা ব্যবস্থা ব্যাপক বা বিস্তার হওয়ার সুযোগ রয়েছে কিনা আমাদের দেশের জন্য? অবশ্যই এটা ব্যাপকতা আরো বৃদ্ধি পাওয়ার সুযোগ রয়েছে। স্বাধীনতার এই 54 বছর পরেও আমাদের এই দুটো বন্দরকে আমরা এখনো আধুনিকায়ন করতে পারিনি সেভাবে। দেখুন, আমাদের দেশ বিভিন্ন সময় রাজনৈতিক ভাবে হোক অথবা প্রশাসনিক ভাবে হোক বিভিন্ন একটা রিজিমের আওতায় গেছে। এক গভর্নমেন্ট আরেকটা গভর্নমেন্টের প্রসিডিউরগুলোকে কন্টিনিউ করতে চায় না। সমুদ্র শুধু বিশাল নীল জলরাশি নয়, এটি আমাদের স্বপ্ন ও সম্ভাবনার প্রতীক। আর এই বিশাল সমুদ্র জয় করে যারা বাংলাদেশের পতাকা বিশ্বের দরবারে তুলে ধরছে, তারাই আমাদের গর্ব, আমাদের মেইনার্স। দর্শক, মেইনার্স টিভির নিয়মিত আয়োজন ব্র্যান্ডিং মেইনার্সে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। প্রতিবারের মতোই আজকে আমাদের স্টুডিওতে একজন অতিথি এসেছেন। তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব মেরিনার্সদের সুযোগ সুবিধা, স্বার্থ সুরক্ষা ও সম্ভাবনার গল্প। চলুন তাহলে জেনে নেই। স্যার, আমাদের স্টুডিওতে এসেছেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, আপনার পরিচয়টা দর্শকদের যদি একটু দিতেন। আমি মোহাম্মদ মুস্তফা আজিজ শাহিন। আমি বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি। আমার ডিপার্টমেন্টের নাম পোর্ট অ্যান্ড শিপিং ম্যানেজমেন্ট। এটা বাংলাদেশে অনলি একটা একমাত্রই বন্দর ব্যবস্থাপনা নিয়ে অথবা শিপিং ম্যানেজমেন্ট নিয়ে একমাত্র ডিপার্টমেন্ট যারা পড়াশোনা অথবা সুযোগ সুবিধা নিয়ে থাকে। এছাড়া আবার একটা পরিচয় হলো, আমি বাংলাদেশ মেরিন একাডেমির একজন এক্স ক্যাডেট। আমি 45তম ব্যাচ থেকে পাস আউট হয়েছিলাম। আর আমি শিপে সেল করেছি 5.5 বছর, যদিও আমার সেই সেলিং পিরিয়ডটা তো দীর্ঘায়িত না। এরপরে আমি কিছুদিন এই শিপ ম্যানেজমেন্ট অফিসে বসেছিলাম। তারপরে আমার এখানে আজকে 6 বছরের ক্যারিয়ার। সো এখন আমি কন্টিনিউ করতেছি শিক্ষকতা পেশাতে। স্যার, চমৎকার। আমরা তো নর্মালি দেখি যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে গতানুগতিক যে শিক্ষা প্রচলন চালু রয়েছে, তার থেকে ভিন্ন আসলে মেরিটাইম যে শিক্ষা ব্যবস্থা, এবং এটা কিন্তু আসলে সচরাচর খুব বেশি ব্যাপক এবং বিস্তার লাভ করতে পারেনি এখনো। তো সে বিষয়ে স্যার আপনার মতে যে এটা আসলে ব্যাপক বা বিস্তার হওয়ার সুযোগ রয়েছে কিনা আমাদের দেশের জন্য? অবশ্যই এটা ব্যাপকতা আরো বৃদ্ধি পাওয়ার সুযোগ রয়েছে, কিন্তু বিজনেস প্ল্যাটফর্মটা পোর্ট সেক্টর অথবা শিপিং সেক্টর যতটা ফ্লারিশ হয়েছে অথবা যতটা বিস্তৃতি পেয়েছে, সেই বিল্ডিং অথবা অন্যান্য সেক্টরগুলো ওই অনুপাতে আপনার হয়নি, ফ্লারিশ হয়নি অথবা বিস্তৃতি পায়নি। তো এই জায়গায় আপনার আমাদের সুযোগ রয়েছে। আমাদের এই যদি মেরিন সেক্টর যদি আমি একটু অন্যভাবে ব্যাখ্যা করি, এটা 2টা সেক্টরই আছে। একটা হলো আপনার সমুদ্র সাইডে, আর একটা হলো স্থলভাগে জব সেক্টর। সো সমুদ্র সাইডে আপনার যেটা হয়ে থাকে, সমুদ্রের মধ্যে সিফেয়াররা, মেরিন ইঞ্জিনিয়ার আমরা যেটা বলি কমন নামে, সো এই মেরিন ইঞ্জিনিয়ার অথবা সিফেয়ার হিসেবে বিভিন্ন সমুদ্রগামী জাহাজে জব করে থাকে তারা। এছাড়া স্থলে আমাদের অনেকগুলো জব সেক্টর আছে, যেমন যদি বলি আমরা শিপ ম্যানেজমেন্ট অথবা আমাদের মেরিন ইনস্টিটিউটগুলা, অথবা পোর্ট ম্যানেজমেন্ট, পোর্টের পাইলটেজ, এবং মেরিটাইম ইন্স্যুরেন্স, ফ্রেট ফরওয়ার্ডিং, শিপিং লাইন, এবং এই জাতীয় অনেকগুলো বিজনেস আছে যেগুলো আসলে আমাদের এই মেরিনার অথবা মেরিন সেক্টরে যারা আছে তারা আসলে অপারেট অথবা লিড দিয়ে থাকে। স্যার, আমরা আসলে পোর্ট ম্যানেজমেন্টটা জানতে চাচ্ছি যে পোর্ট ম্যানেজমেন্টটা হয় কিভাবে? একটা বন্দরে শুধুমাত্র যদি পানি এবং স্থলের সাথে একটা সমন্বয় থাকে, সেটা একটা পোর্ট হিসেবে আপনি ডিক্লেয়ার করতে পারেন।
কিন্তু এই সমন্বয় থাকলে হবে না, সেখানে আপনার কার্গো ব্যবস্থাপনা, জাহাজ আসার মতো ব্যবস্থাপনা, কার্গোকে আপনার হচ্ছে রাখার মতো ব্যবস্থাপনা, লোডিং আনলোডিং এর ব্যবস্থাপনা, এই জাতীয় জিনিসগুলো লাগে। এখন এগুলো করতে গেলে ট্রাফিক ম্যানেজমেন্ট, অপারেশন ম্যানেজমেন্ট, অথবা আপনার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, অথবা পেরিনের হারবার ডিপার্টমেন্ট জাহাজগুলোকে আনার জন্য, এই জাতীয় অনেকগুলো কাজ, ইভেন ফাইন্যান্সিং, পোর্টের ফাইন্যান্সিং ইনশিওর করা এবং অ্যাকাউন্টিং ইনশিওর করা, এই সবগুলো বিষয় নিয়ে আলটিমেটলি পোর্ট ম্যানেজমেন্ট। স্যার, আমরা বর্তমান সময়ে যে আলোচ্য বিষয় যেটা নিয়ে আন্দোলন হচ্ছে, চট্টগ্রাম বন্দরের যে যারা শ্রমিক বা কর্মচারী বা কর্মজীবী যারা রয়েছে তারা আন্দোলন করছে, তাদের বিষয় হচ্ছে যে বিদেশিদের হাতে বন্দর দেয়া যাবে না। আসলে বিদেশিদের হাতে বন্দর দিলে বাংলাদেশের ক্ষতি হবে না আরো লাভ হবে বা আরো উন্নত হবে? আপনি কিভাবে দেখছেন? দেখুন, আমাদের বাংলাদেশ না, যে বিশ্বের যে কোনো দেশেই আমাদের যখন কোনো টেকনিক্যাল এক্সপার্টাইজ থাকে না, আমরা সেটা বাইরে থেকে হায়ার করে আনি। আপনি আপনার অফিস অথবা অন্য কোনো জায়গায় আপনি যখন হচ্ছে আপনার অপারেশনটা আপনি আপনার ইনহাউস দিয়ে অপারেশন করতে পারছেন, অথবা ইফিসিয়েন্টলি হচ্ছে না, অথবা সেটা পয়সা বেশি খরচ হচ্ছে, অথবা সেটা অ্যাডভান্সমেন্টটা যেই অনুপাতে হওয়া দরকার সেই অনুপাতে হচ্ছে না, এরকম কোনো সিচুয়েশন হলে আপনি থার্ড পার্টি এঙ্গেজমেন্ট করেন। এই থার্ড পার্টি এঙ্গেজমেন্টের জন্য শিপে, পোর্টের মধ্যে আপনার যেটা বলি আমরা কন্টেনার টার্মিনাল অপারেটর, এরা আসলে মানে হচ্ছে গ্লোবালাইজ কিছু অপারেটর যারা হচ্ছে ওয়ার্ল্ডের অনেকগুলো পোর্টকে অপারেশন করে থাকে। বাংলাদেশেও আপনার হচ্ছে ট্রেডিশনাল উপায়ে আপনার কনভেনশনাল ওয়েতে পোর্টটাকে অপারেট করছিল। পোর্টের কিছু শ্রমিক নিয়োগ করে, কিছু স্টাফ নিয়োগ করে, কিছু অ্যাডহক ভিত্তিতে অথবা কিছু ডেপুটেশনের মাধ্যমে লোকজনকে নিয়ে আপনার পোর্টগুলোকে অপারেট করছিল। সো এটাতে পোর্টগুলো অপারেট করাতে বাংলাদেশ খারাপ যে চলছে ওরকম বলবো না, কিন্তু কিছু কিছু পোর্ট যেমন মংলা পোর্ট, পায়রা পোর্ট, তাদের যতটুকু যাওয়ার দরকার ততটুকু যায়নি। আবার চিটং পোর্ট যেটা হচ্ছে, এবং এটা পোর্ট সিঙ্গেল মনোপলি বিজনেস করে গেছে, তাদের কাছে যাওয়া ছাড়া ব্যবসায়ীদের কাছে আর কোনো অন্য কোনো উপায় নেই। কিন্তু এখন সময় এসছে আমাদের ব্যবসায়ীদেরকে আরেকটু ফ্লেক্সিবিলিটি দেওয়া, আরেকটু ইজ অফ ডুইং বিজনেস আগাই নেওয়া, ফরেন ইনভেস্টমেন্টকে অ্যাট্রাক্ট করা, অথবা এই যে বিষয়গুলোতে আমাদের আরো টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টে যাওয়া, স্মার্ট পোর্টের দিকে আমাদের কনভার্ট করা, পোর্টের মধ্যে থেকে মালটা খালাস করতে আর একটু সময় কম লাগায় এবং এটাকে স্মার্ট ওয়েতে ডিল করা, এই জাতীয় জিনিসগুলো আপনার হচ্ছে এখন সময়ের বাস্তবতা। এই জন্য আমাদের আসলে বিদেশি অপারেটরের কাছে যাওয়া ছাড়া আসলে অন্য কোনো উপায় নেই। সমস্যা হলো আমি কোন বন্দরকে দিব, নতুন একটা বন্দরকে দিব, অথবা পুরাতন বন্দর যেটা আসলে ভালোভাবে চলছে সেটাকে দিব, নাকি পুরাতন বন্দর যেগুলো আন্ডার ইউটিলাইজড অথবা হচ্ছে এখনো ভালোভাবে চলতেছেন তাকে দিব। নতুন বন্দর যেগুলো ভালোভাবে চলতেছে এগুলোকে দেওয়া আছে বলে, কারণ এখানে একটা ইকোসিস্টেম অলরেডি গড়ে উঠছে, সেই ইকোসিস্টেমটাকে ব্রেকডাউন করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কিন্তু নতুন যে বন্দরগুলো হবে ইন ফিউচারে, এগুলাকে নতুন একটা কম্পিটিশনের আওতায় নিয়ে আসা, নতুন একটা ম্যানেজমেন্টের আওতায় নিয়ে আসা, এই ক্ষেত্রে যখন বাইরের একটা ফ্লেভার পাবে, এই জিনিসটা পোর্টকে আসলে আরো নতুন নতুন কর্মোদ্দীপনা দিবে এবং নতুন নতুন হিউম্যান রিসোর্স ডেভেলপ করবে। আমাদের বাংলাদেশ পোর্ট ম্যানেজমেন্টে কোনো এক সময় বিশ্বের অন্যান্য দেশের কাতারে চলে আসবে। স্যার, আমরা তো নদীমাতৃক দেশ এবং আমাদের প্রায় 300 কিলোমিটারের বেশি সমুদ্রের সমুদ্রের সাথে যে স্থলভাগের যে সম্পর্ক রয়েছে, সেক্ষেত্রে আমরা দেখে আসছি যে আমাদের হাতে গোনা দুটো বন্দর মোটামুটি এখন মানে সবচেয়ে বেশি পরিচিত, যেমন চট্টগ্রাম বন্দর আর হচ্ছে মোংলা পোর্ট, আর বাদবাকি যেগুলো হচ্ছে সেগুলো এখনো প্রসেসিং এর মধ্যে আছে। কিন্তু মানে স্বাধীনতার এই 54 বছর পরেও আমাদের এই দুটো বন্দরকে আমরা এখনো আধুনিকায়ন করতে পারিনি সেভাবে, বা আমাদের বন্দরগুলোকে সেভাবে এখনো ইউটিলাইজ করতে পারলাম না। এখনো একটা বড় জাহাজ আসলে সেই জাহাজের মাল খালাস করার জন্য 1 সপ্তাহ, 15 দিন, 1 মাস, 2 মাসও লেগে যায়। তো সেক্ষেত্রে স্যার মানে আমরা আসলে কেন মানে এই জিনিসটি করতে পারছি না? আমাদের আসলে প্রতিবন্ধকতা কোথায়? দেখুন, আমাদের দেশ বিভিন্ন সময় রাজনৈতিকভাবে হোক অথবা প্রশাসনিকভাবে হোক বিভিন্ন একটা রিজিমের আওতায় গেছে। এক গভর্নমেন্ট আরেকটা গভর্নমেন্টের প্রসিডিউরগুলোকে কন্টিনিউ করতে চায় না। আমাদের একটা পোর্ট স্ট্র্যাটেজিক প্ল্যান নাই, পোর্ট প্ল্যান নাই,
পোর্ট মাস্টার প্ল্যান নাই, যে জিনিসগুলো আমাকে ইন ফিউচারে কোথায় আমি এসে আমার কতটুকু ট্রেড হইলে কতটুকু পর্যায়ে আমি একটা পোর্টে স্থাপন করবো, পোর্টের একটা ভিশন অথবা মিশন থাকা দরকার, এই জিনিসগুলো কোনো সময় ছিল না। এই জায়গাটাতে আমাদের একটা দুর্বলতা আছে। আর পোর্টটাকে আমরা অলওয়েজ ধরে নিচ্ছি যে একটা টাকা বানানোর মেশিন। অবশ্যই এটা একটা কমার্শিয়াল ভ্যালু আছে, কিন্তু পোর্টে আপনি যে যারা আপনার কাছে সার্ভিস নেয় তাদেরকে যে কিছু দেওয়ার আছে আপনাকে, এই জিনিসটা আমরা কখনো উপলব্ধি করিনি। এই জন্য আমাদের চিটং পোর্টটা হয়তো বা কিছুটা একমাত্র পোর্ট হিসেবে আগিয়ে গেছে, কিন্তু মংলা পোর্ট সে তার পূর্ণ ক্যাপাসিটি এখন আসলে ইউটিলাইজ করতে পারছে না। আর পায়রা পোর্ট তো এখনো হাঁটি হাঁটি পা পা করে চলছে। তো ওই জায়গায় আসলে এখনো পর্যন্ত আসলে আমাদের ইমপ্রুভমেন্টের সুযোগ কম। ইন ফিউচারে আশা করা যায় পোর্টগুলো আরও ভাইব্রেন্ট হবে, আরও কিছু কার্গো বাংলাদেশের ইপিজেডগুলো থেকে আসবে, অনেক ফরেন ইনভেস্টমেন্ট আসবে। এছাড়া নেপাল, ভুটান অথবা স্ল্যান্ডো কান্ট্রি অথবা সেভেন সিস্টার থেকে কিছু কার্গো আমাদের এখানে অদূর ভবিষ্যতে আসবে বলে আশা করা যায়। স্যার, আপনি তো দীর্ঘদিন এই মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষক হিসেবে আছেন বা সি লাইফ পার করেছেন। আসলে এই এত অ্যাডভেঞ্চার একটা ক্যারিয়ার কিন্তু অনেকেরই স্বপ্ন। তরুণরা কিন্তু স্বপ্ন দেখে যে আমি সেলর হব বা মেরিনার্স হব। তো আসলে তাদের উদ্দেশ্যে তাদেরকে অনুপ্রাণিত করার জন্য যদি কিছু বলেন আমাদেরকে। দেখুন, এই সেক্টরটা খুব প্লেন এন্ড স্মুথ সেক্টর এটা বলা যাবে না। এই সেক্টরে অনেক বেশি আয় ইনকামের সুযোগ আছে, এটাতে কোনো মানে এটা বললে ভুল হবে না। কিন্তু এই আয় ইনকামের পথটা স্মুথ না, সবসময় আপনি করতে পারবেন এমন কোনো কথা নেই। এবং এখানে আপনার হচ্ছে জব করলে আপনি যে আপনি সকালবেলা 9টা বাজে উঠবেন, বিকালবেলা 5টা বাজে চলে যাবেন, এই জিনিসটা আলটিমেটলি এই সেক্টরে জবের সাথে আসলে যায় না। এখানে জবে থাকতে হলে আপনাকে সবসময় মোবাইল অথবা হোয়াটসঅ্যাপ অথবা ইমেলের মধ্যে 24/7 থাকতে হবে। যারা সিফেয়ারিং জবে আসেন তারা লাইফে একটা সার্টেন পিরিয়ড জব করবেন, একটা সার্টেন পিরিয়ড তাকে শিপিং মার্কেটের ক্রাইসিস ফেস করতে হবে, তার জব স্কারসিটি ফেস করতে হবে, কিছু কিছু সময় সে বেতন ছাড়া থাকবে, এবং হচ্ছে তাকে প্রফেশনাল পরীক্ষাগুলো দেওয়ার জন্য নিজের পয়সা খরচ করতে হবে। সো এই বাস্তবতাগুলো যারা মেনে নিতে পারে তাদের জন্য এই সেক্টরটা খুব ভালো। এবং এই সেক্টরটাতে এটা আসলে একটা এক্সপার্টাইজ সেক্টর। কনসালটেন্সি আমরা যেরকম বিজনেস করি, আমি 6 মাস আমি একটা কাজ থাকলো, আমি কাজ করলাম, এরপরে আমি আমার কিছু রেস্ট নিলাম অথবা আমার কিছু অন্য কাজের জন্য আমি গেলাম। এই সেক্টরটা অনেকটা সিফেয়ারিং সেক্টরটা এরকম। আবার যদি স্থলভাগেরটা দেখি, স্থলভাগেরটাতেও কিন্তু আলটিমেটলি যেহেতু শিপিংটা 24 আওয়ার্স রান করে, ওদের সাথে আমার 24 আওয়ার্স কিন্তু কমিউনিকেশন রাখতে হয়। কার্গো ম্যানেজমেন্ট পোর্ট যেহেতু 24 আওয়ার্স চলে, সেহেতু 24/7 আপনাকে হোয়াটসঅ্যাপ মেইল কমিউনিকেশনে আপনাকে অলওয়েজ থাকতে হবে। সো নেগোসিয়েশন, কমিউনিকেশন, রিপোর্টিং, এই জিনিসগুলো যাতে যত ভালো হবে, সো তারা তত এখানে ভালো করবে, এবং যাদের যত পেশেন্স বেশি তারা তত ভালো করবে। স্যার, ধন্যবাদ স্যার। আমরা আসলে আমাদের অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। স্যারের কাছ থেকে এই মেরিনার্সদের বিষয়ে বা পোর্ট ম্যানেজমেন্ট এবং অদূর ভবিষ্যতে আমাদের পোর্ট আমরা কোথায় দেখতে চাই, আমাদের অর্থনৈতিকভাবে আরো বেশি উন্নয়ন কিভাবে করতে পারি সে বিষয়ে আমরা জানলাম। আশা করি এটা আমাদের অনেক কাজে লাগবে। দর্শক, মেরিনার্স টিভি সবসময় মেরিনারদের সুখ দুঃখ স্বার্থ সুরক্ষায় কাজ করে যাচ্ছে। আজকে এ পর্যন্তই অনুষ্ঠানের বিদায় নিচ্ছি। পরবর্তী এপিসোডের জন্য সবাই চোখ রাখুন মেরিনার্স টিভিতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।